আসসালামু আলাইকুম। এই যে আমার ছাদে কবুতরের খামার। কবুতর তো দেখতেই পাচ্ছেন। এখান থেকে আজকে আমি একটা কবুতরের বাচ্চা নেব রান্না করার জন্য। দেখি কোন খোপে কবুতরের বাচ্চা আছে। সম্ভবত এই খোপটাতে একটা কবুতরের বাচ্চা আছে। এটাই এখন নিয়ে যাব রান্না করার জন্য। কবুতরের বাচ্চাটা কেটে কুটে রেডি করলাম। এখন এটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলবো। কবুতরের বাচ্চা কিন্তু দেশি আলু দিয়ে খুব টেস্টি, কিন্তু আজকে আমার বাসায় দেশি আলু না থাকাতে আমি বড় দুইটা আলু এরকম ছোট ছোট টুকরা করে কেটে রেডি করলাম। এখন এটাকেও পানি দিয়ে খুব ভালোভাবে ধুবো। আজকে কবুতরের বাচ্চাটা কিন্তু কারেন্টের চুলায় রান্না করব। চুলার মধ্যে কড়াইটা বসায় দিলাম। কড়াইটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। এই যে দেখুন, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব, যতটুকু প্রয়োজন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন 6টা এলাচ, 2-3টা লং, 4 টুকরা দারচিনি, 2টা তেজপাতা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা 2-1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিব। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যার যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। কমও দিতে পারেন, আবার বেশিও দিতে পারবেন। আমি একটু পেঁয়াজের কুচিটা একটু বেশি দিছি, যেন কবুতরের মাংসটা একটু ভুনা ভুনা হয়। এরকম কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজ ভাজাটা যদি একটু বেরেস্তা টাইপের হয় তাহলে পেঁয়াজটা গলে যায়। এর জন্য পেঁয়াজটা ভালোভাবে ভেজে দিলাম। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তারপর আদা বাটা, আদা রসুন এগুলা কিন্তু এই যে দিয়ে দিছি। এখন এটা ভালোভাবে ভাজতে হবে। পরিমাণ মতো আদা রসুন বাটা দিবেন। বেশি হইলে কিন্তু আবার এটা গন্ধ লাগে আদার। একটা কবুতরের বাচ্চার জন্য এতটুকুই প্রয়োজন। এটা ভালোভাবে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন যে ভালোভাবে এটা নেড়ে চেড়ে ভাজতেছি। খুব ভালোভাবে আদা রসুনটা ভাজতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে এটার মধ্যে জিরা গুঁড়ো, পরিমাণ মতো জিরা গুঁড়ো দিবেন। আমি 1.5 চামচের মতো জিরা গুঁড়ো দিয়েছি। জিরাটা দিয়েও কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া। ঝাল যে যেরকম খায় অতটুকুই দিবেন। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন আমি এটা নাড়তে থাকলাম, যেন নিচ দিয়ে না লেগে যায়। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর একটু পানি না দিলে হয় কি, নিচ দিয়ে লেগে যায়। মশলা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যেন মশলা না পুড়ে। মশলা পুড়লে কিন্তু তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। এখন মশলাটাকে ঢেকে দিলাম যেন একটু মশলাটা ভালোভাবে কষে যায়। এই যে ঢাকনা খুলে দেখলাম যে মশলাটা খুব ভালোভাবে কষতেছে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে, ভালোভাবে নাড়তে হবে যেন নিচ দিয়ে না লেগে যায়। এখন এই যে কেটে রাখা কবুতরের বাচ্চাটা কিন্তু এখন আমি দিয়ে দিব মশলার মধ্যে। মশলাটা তো ভালোভাবে কষিয়েছি, এখন মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষাবো। আর একটু পানি দিয়ে দিলাম যেন নিচ দিয়ে না লেগে যায়। এখন একটু ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। এই যে ঢাকনাটা খুলে দেখি এখন কি অবস্থায় আছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব স্বাদ হবে। এখন এই কেটে রাখা আলুর টুকরাগুলো দিয়ে দিব, যেন কবুতরের মাংসের সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায়। বারবার নাড়াচাড়া দিয়ে মশলাটার সাথে আলুটাকে মিক্সড করে ফেললাম। এখন এটাকেও ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় আছে। এই যে দেখছেন কত সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা। মশলার সাথে মাংসের এবং আলুর কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আরো কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে যেন না লেগে যায়। আমি কিন্তু চামচ দিয়ে দেখতেছি যে মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে কষানোর সময়। এটা কিন্তু আমি এই যে বারবার কিন্তু আমি দেখতেছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। আমি একটু আজকে পানির পরিমাণটা কমিয়ে দিছি, কারণ এটা একটু ভুনা ভুনা করব তো। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে এটা খুলে দেখলাম যে ওয়াও, কালারটা কিন্তু জাস্ট ওয়াও লাগছে, তাই না? নামানোর কিছুক্ষণ আগে 1 চামচের মতো একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিব। এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ঢেকে রেখে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম যেন জিরার ফাঁকিটা মাংসের মধ্যে ঢুকে যায়।